ফাহাদ বাসায় আস্তে আস্তে বেশ রাত হলো। বাসার চাবি দিয়ে প্রবেশ করলো। বা বাকিরা হয়তো ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দে গিয়ে ফারাজের রুমের বাহিরে দাঁড়ালো। রুমের দরজা ভিজিয়ে রাখা। ভেতরে প্রবেশ করতেই দেখলো রুম অন্ধকার করা। ভ্যাপসা একটা সিগারেটের গন্ধ আসছে। ফারাজ বসে আছে বিছানার এক কোণায়, মাথা নিচু করে। ফারাজ ফাহাদ ফাহাদ ফারাজের কাঁধে গিয়ে হাত রাখতেই ফারাজ ফাহাদকে জাপড়ে ধরে কান্না শুরু করলো। ফাহাদ পিঠ চাপড়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। ফারাজ বলতে লাগলো, ভাই আমি পাগল হয়ে যাচ্ছি, কি করব বুঝতে পারছি না, আমাকে সাহায্য করো ভাই, তুই ছাড়া কেউ বোঝে না আমায়। ফাহাদ কিছু বলছে না। আগে শান্ত করা দরকার ফারাজকে। ফারাজ আবার বলল, ভাই আমি কি করব? ফাহাদ হয়তো জানে ফারাজ কী কারণে অস্থির, কিন্তু সে ফারাজের মুখ থেকে শুনতে চায়। ফারাজ কিছুটা শান্ত হলে ফাহাদ তাকে বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে খাওয়ালো। রুমে সিগারেটের গন্ধ টিকতে পারা যাচ্ছে না। সে ফারাজকে নিয়ে ফারাজের বারান্দায় গেল। সেখানে দু ভাই পাশাপাশি ফ্লোরে বসে পড়ল। ফাহাদ তাকিয়ে আছে ফারাজ কখন বলা শুরু করবে। ফারাজ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো। একে একে সব কিছু বলে সে দম নিল। ফাহাদ সব মন দিয়ে শুনল। শোনার পর তার প্রশ্ন ছিল, আমি বুঝতে পারছি না। এটা কোনো ছোটোখাটো বিষয় না। একটা মেয়ে দিনের পর দিন তোকে ভালোবেসেছে, তুই কষ্ট পাই বলে কখনো প্রকাশ করেনি। তাকে গ্রহণ না করলে ছেড়ে দেওয়া উচিত, তার লাইফে তার এগিয়ে যাওয়া উচিত। তুই তাকে নিজের লাইফে আগলে না নিলে তাকে বাধা দেওয়ার অধিকার তোর নেই। ফারাজ মাথা নিচু করে বসে আছে। মিনমিন করে বলল, হারাতে চাই না, বাহিরে প্রত্যেকটা কাজে আমাকে সাথ দিয়েছে, বন্ধুর মতো পাশে থেকেছে, হারাতে যাচ্ছি না। ফাহাদ মৃদু হেসে বলল। তাহলে বোন থেকে সারা জীবন রেখে তার ব্যবস্থা নে। ফারাজ মাথা তুলে ফাহাদের দিকে তাকালো, বলল, দ্বিতীয়বার ভালোবাসা যায়? যার সাথে স্বস্তি মেলে তাকে ভালোবাসা যায়। ফারাজ ভাবল। ফাহাদ তার কাঁধে হাত রেখে বলল, আমি জানি তুই ভাবছিস এটা মাহিয়ার প্রতি অন্যায়, কিন্তু ভুল ভাবছিস। মাহিয়া নেই, মাহিয়া তোর প্রথম ভালোবাসা। নীতিকে শেষ ভালোবাসা হিসেবে রেখে দে। একাকিত্ব খুবই খারাপ। মাহিয়া নিশ্চয়ই চাইবে না ফারাজ বৃদ্ধ বয়সে একাকিত্বে ধুকে ধুকে জীবন কাটাক। মাহিয়াকে বলতে বলছি না আমি, সে থাকুক মনে, কিন্তু জীবনে তো কাউকে দরকার। আর আমার মনে হয় মনের মধ্যে নিজের জায়গা করে নিতে পারবে। ফারাজ ভাবছে, ফাহাদের কথা ভাবছে। ফারাজ যতবার ভেঙে পড়েছে ততবার ফাহাদ তাকে টেনে তুলেছে। তাই পরিস্থিতি নিজের মতো না হলে ফাহাদকে আগে মনে পড়ে ফারাজের। নীতি এখন যদি না মানে? ফাহাদ কাঁধ চাপড়ে বলল, আর একবার ভার্সিটি লাইফের রোমিও ফারাজ হয়ে যাবে। ফারাজ হেসে দিল। ফাহাদ বলল, লাইফ তো আরেকটা সুযোগ দিচ্ছে, কাজে লাগা। দু ভাই অনেকটা সময় কথা বলো। ফারাজের মন হালকা হলো। ফাহাদ উঠে দাঁড়ালো, বলল, ঘুমাতে গেলাম, রুম সাফ কর, গন্ধে টিকা যাচ্ছে না। ফারাজও উঠে দাঁড়ালো। ফাহাদের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ ভাই। ফাহাদ ফারাজের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বাঁকা হেসে ফারাজের পেটে ঘুষি মেরে বলল, তোর থ্যাংক ইউ তো ধুয়ে পানি খা, তোর জন্য আমার কোয়ালিটি টাইম নষ্ট হয়ে গেছে। সারা সিগারেট কম খাবি, বমি আসতেছে। বলে সে বেরিয়ে গেল ফারাজের রুম থেকে। ফারাজ পেটে হাত দিয়ে হাসতে হাসতে আবারও বসে পড়ল বারান্দার ফ্লোরে। মোবাইল বের করে লাস্ট মেসেজটা আবার দেখল, যেখানে নীতি লিখেছে, আমি আজ হোটেলে থাকবো, কিছুটা টাইম দরকার আমার। কাল অফিসে টাইমলি এসে পড়বো স্যার, আপনি টেনশন করবেন না। ফারাজ মেসেজটা দেখে বিড়বিড় করলো, কাল থেকে নতুন কিছু হবে আপনার লাইফে, টাইম তো দরকারই। সকালে ঘুম ভাঙলেও অপরাজিতা বিছানা থেকে উঠল না। কাল রাতের কথা ভাবছে আর লজ্জায় লাল নীল হচ্ছে। ফাহাদ চলে না গেলে হয়তো কাল এক অন্যরকম রাত কাটত তাদের। ভাবতে ভাবতেই বাক্সের কথা মনে পড়লো। উঠে বাক্সটা নিয়ে আবার খোলো। বাক্সটার মধ্যে ছোট ছোট চিরকুট আছে অনেকগুলো। ফাহাদ লিখেছে,
চিরকুটগুলো তখন থেকে লেখা, যখন থেকে ফাহাদের অনুভূতি শুরু। আবার পড়তে শুরু করলো সে চিরকুটগুলো। আজকাল বড্ড বেড়ে গেছ, এভাবে হুটহাট মনের মধ্যে হারা দিচ্ছ কেন? তোমাকে আমি ভাবতে চাই না, কিন্তু তুমি আমাকে ভাবাচ্ছ, ভীষণ করে ভাবাচ্ছ। আমি কি নিজেকে ধরে রাখতে পারবো? পুচকি ফুল, এত ভালোবাসা কিভাবে? আমি তো অনুভূতিতে হারিয়ে যাচ্ছি। আমি বোধহয় ভালোবাসা আটকে যাচ্ছে। তোমাকে মনে পড়ে তুমি এত ছোট কেন? আর একটু বড় হতে। এটা পড়ে হেসে দিল। বোঝাই যাচ্ছে যখন যা মন চেয়েছে লিখেছে সে। এরপর অনেকগুলো, সব শেষে যেটা লেখা হয়েছে তা হলো, তোমায় আমি ছাড়ছি না, পাগল করে দিচ্ছ। প্রেমটা অনুভূতির তাড়নায় পাগল হয়ে যাচ্ছে। সবগুলো পড়ে অপরাজিতা বক্সটা বুকে নিয়ে শুয়ে পড়লো। আবার ফাহাদের ফোনে ভয়েস মেসেজ পাঠালো। পাগল হয়ে যান ডাক্তার সাহেব আমার জন্য, এ জীবনে শুধু আমারই রয়েছেন। কিরে, A+ পেয়েছিস বলে কি পড়াশুনো ছেড়ে দিয়েছিস? উঠিস না কেন? ক্লাস আছে না? মায়ের ডাকে ধ্যান ভাঙলো তার। বলল, আসছি আসছি। ফারাজের আজকে ঘুম ভেঙেছে খুব লেটে। অফিসে গেল বেশ বেলা করে। অনেকদিন পর তার আজ অনেক ফুরফুরে লাগছে। অফিসে গিয়ে নিজের কেবিনে ঢুককেই দেখলো নীতি মুখ লটকিয়ে বসে আছে। নীতিকে এভাবে দেখে চেয়ারে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সকালে মিটিং ছিল, আপনি করেছিলেন? ফারাজ ভাবলেশীনভাবে বলল। ঘুমিয়েছিলাম। এরপর ভাবলেশীন দেখে নীতির রাগ লাগলো, তবুও বলল। আচ্ছা। নীতি চলে যেতে নিতেই ফারাজ বলল। মিস নীতি, নীতি পিছু ঘুরলো। ফারাজ বলল, 1 কাপ কফি প্লিজ। নীতি বেরিয়ে গেল কফি আনতে। কফি এনে দিতেই ফারাজ কফিতে চুমুক দিয়ে বলল। চিনি বেশি দিয়েছেন? নীতি ভ্রু কুচকে বলল। আমি চিনি দেইনি তো। ফারাজ নীতিকে বলল। আপনি চেক করে দেখেন। নীতি কফির মগ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করছে মগের তলায় চিনি আছে নাকি। সে বলল, আমি চিনি দেইনি তো। ফারাজ সিরিয়াসভাবে বলল। কিন্তু অনেক মিষ্টি হয়েছে। নীতি কপাল কুচকে ভাবছে, সে তো চিনি দেয়নি। তাহলে ফারাজ তাকিয়ে আছে নীতির ভাবুক চেহারার দিকে। ইস, কি কিউট লাগছে। নীতি আবার বলল। এটা তো ব্ল্যাক কফি, আমি চিনি কেন দেবো বলেন? ফারাজ এবার বুঝতে পেরেছে, এমনভাবে বলল। ও আচ্ছা, এটা ব্ল্যাক কফি ছিল, তার মানে ঠিক আছে, দিন তো। কফির মগটা নীতির হাত থেকে নিয়ে আবার চুমুক দিল। বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, চিনি নেই। বলে মিটমিটিয়ে হাসতে লাগলো। নীতি অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কি হলো? উনি কি পাগল হয়ে গেল? নীতিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফারাজ খোঁচা মেরে বলল। আমি জানি আমি সুন্দর, আর কত দেখবেন। নীতির সাথে সাথে চোখ সরিয়ে ফেলল। পরক্ষণেই আবার চোখ পাকিয়ে তাকালো ফারাজের দিকে। তারপর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। নীতিকে এভাবে বেরিয়ে যেতে দেখে ফারাজ উচ্চস্বরে হেসে দিল। ফাহাদ অপরাজিতার ভয়েস মেসেজ শুনল দুপুরের পর। বুঝলো বাক্স খুলে সব পড়া হয়ে গিয়েছে। সে ফোন করলো অপরাজিতাকে। ফোন রিসিভ করতেই জিজ্ঞেস করলো, কোথায় তুমি? ক্যাফে। কার সাথে? একটা ফ্রেন্ড। তুমি আবার কবে থেকে ফ্রেন্ডদের সাথে ক্যাফেতে বসো? আজকে থেকে জনাব। ফাহাদ প্রশ্ন করলো। ফ্রেন্ডটা কে? অপরাজিতা তার সামনের জনের দিকে তাকিয়ে বলল, একটা মেয়ে আমার সাথেই পড়ে। আচ্ছা, তাহলে পরে কল করছে, তোমরা এনজয় করো। ছি। ফোন রেখেই অপরাজিতা ভ্রু কুচকে তাকালো সামনের জনের দিকে। বলল, আপনি আমাকে মিথ্যা বললেন ভাইয়া। ফারাজ হাসি মুখে বলল, সরি গো পুচকি ভাবি, আমার খুবই দরকার ছিল আপনার হেল্প। বাকিদের সারপ্রাইজ দিতে চাই, একাই প্ল্যান করতে পারতাম, কিন্তু একা বেশি কিছু মাথায় আসতো না। আপনার মাথা তো আবার এইদিকে চলে। অপরাজিতা গলা ফুলিয়ে বলল, তবুও। ভাইকে আমি পরে বলবো, রিল্যাক্স। তারা দুজনে অনেক আলোচনা করে অনেক কিছু প্ল্যান করলো। তারপর ক্যাফে থেকে বেরিয়ে ফারাজ অপরাজিতাকে বাসার সামনে নামিয়ে দিল। যাওয়ার আগে ফারাজ অপরাজিতাকে দুষ্টুমির স্বরে বলল,
ছোট ভাবি, কালকের জন্য সরি। বলে ফারাজ অপেক্ষা করেনি, সে চলে গিয়েছে। অপরাজিতা ভাবছে সরি কিসের জন্য ছিল, কাল কি হয়েছে। অনেকক্ষণ ভাবার পরে অপরাজিতার বোধগম্য হলো সরি কিসের। অপরাজিতা লজ্জায় পড়ে গেল, মনে মনে ভাবলো অসভ্য ভাই দুইটাই, এগুলোও শেয়ার করা লাগে, আবার সরিও বলছে। হায় হায়। দুদিন পরের ঘটনা। ফারাজ বিকেল বেলায় সকলকে জড়ো করেছে অপরাজিতাদের বাসার ড্রয়িং রুমে। যেহেতু অপরাজিতাকে তুলে দেওয়া হয়নি, তাই নিজেদের বাসায় ডাকতে পারেনি। সবাই বসে আছে, কি উপলক্ষে তাদের ডাকা হয়েছে তা শোনার জন্য। ফায়াত আর অপরাজিতা পাশাপাশি বসে আছে। অপরাজিতার মুখে কোনো কৌতূহল নেই, আছে শুধু এক্সাইটমেন্ট। ফারদিন আহমেদ বললেন। ফারাজ ঘড়ি দেখে বলল, দাঁড়াও আরেকটু। কলিং বেল বেজে উঠল। ফারাজ গিয়ে দরজা খুলে একটা বক্স নিয়ে আসলো। সবাই তাকিয়ে আছে জানার জন্য। ফারাজ বক্সটা খুলে সেখান থেকে একটা একটা করে কার্ড বের করে সকলের হাতে দিল। সবাই কৌতূহল নিয়ে তাকিয়েছিল। কার্ড হাতে পেয়ে অবাক হলো। উল্টে পাল্টে কার্ড দেখছে সকলে। ফায়াত কার্ড পড়ল, কাজ থেকে ছুটি। পরে ভ্রু কুচকে তাকালো ফারাজের দিকে। ফারাজ তা দেখে মাথা নাড়িয়ে বলল, রুকো যারা, সবর করো। সবাই কার্ড থেকে ফারাজের দিকে তাকিয়ে আছে আসল কাহিনী জানার জন্য। ফারাজ এবার কেসে বলল, একটা ট্রিট অ্যারেঞ্জ করেছি, ফুল ফ্যামিলি। কাজটা করতে করতে সবাই নিশ্চয়ই খুব বোর হয়ে আছে, তাই এই ভাবনা সবাই মিলে কিছুদিন না হয় ছুটি কাটাই। আর হ্যাঁ, এটা পুরোটা আমার পক্ষ থেকে, কারোর থেকে না শুনবো না। ফারাজ সব শুনে অপরাজিতার কানের কাছে বলল, তুমি জানতে তাই না? কে বলেছে? ফারাজ কার্ডের দিকে তাকিয়ে বলল। কার্ডের আইডিয়া নিশ্চয়ই তোমার। অপরাজিতা মিটমিট হাসলো। ফারদিন আহমেদ বললেন, এটা তো মুখেই বলা যেত, কার্ডের কাহিনী কি? ফারাজ অপরাজিতার দিকে তাকালো। অপরাজিতা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ক্যারিয়ার নিচে কিছু জায়গা খালি আছে দেখুন, ওখানে হেডলাইন দেওয়া অনুভূতি। ট্রিপের শেষ দিন এখানেই সবাই নিজেদের অনুভূতি লিখবেন, যার যেটা ইচ্ছা। তারপর সেটা নিজের কাছে রেখে দিতে পারেন, অথবা প্রিয় মানুষকেও দিতে পারেন। নীতি কার্ডের শেষে তাকিয়ে ভাবল। অনুভূতি বলা বারণ, লেখা তো যেতেই পারে। রামিসা বেগম প্রশ্ন করলেন, তুই জানতি ট্রিপের কথা? আমি বলেছিলাম আমার কিছু আইডিয়া লাগতো। কে কে যাচ্ছে? আমরা সবাই, রিজু রাফিয়া যাবে, মামি যাবে না, বলেছে তাদের নিতে। আর ছোট্ট ভাবির কাজিন স্বামীর স্বামিয়া আনিমা আন্টি, তাদের আমি বলিনি, ওনার বলার কথা ছিল। বলেছি শুধু স্বামীর যাবে। ফারাজ এবার মুখ খুলো। ট্রিপ কবে? ফারাজ মাথা চুলকে বলল, পরশু। সবাই অবাক হলো, এত তাড়াতাড়ি? গোছ গাছের একটা ব্যাপার আছে তো। আবার আসিফ ইসলাম ব্যবসায়িক মানুষ, তার তো কাজ আছে। নানা জনের নানা সমস্যা, সবাইকে অনেক কসরত করে সামলালো ফারাজ। অপরাজিতা বলল, কিছুদিন এর জন্য জীবন থেকে ব্যস্ততা বাদ দিয়ে দিন সবাই, কিছু সময় নিজেদের উপহার দেওয়া যাক। চলে আসার সময় ফাহাদ অপরাজিতাকে বলল, তোমার ক্লাস আছে না? এইভাবে পড়াশোনা মিস হওয়া ঠিক হবে? আমি ম্যানেজ করে নেব, ট্রিপের পর দিন রাত এক করে পড়ব। ফাহাদ গম্ভীরভাবে বলল। হুম। অপরাজিতা ফাহাদের পেটে চিমটি কেটে বলল, আহা, এত ভাবার কি আছে, শুনুন কি বলি। কি? অপরাজিতা লাজুক মুখে বলল, বিয়ের পর এটা আমাদের প্রথম কোথাও যাওয়া। তো? অপরাজিতা ভেঙচি কেটে বলল। ধ্যাত নিরামিষ। বলে চলে যাওয়ার ধরলে ফাহাদ হাত টেনে বাঁকা হেসে বলল। এখনো নিরামিষ বলো? অপরাজিতা জিভে কামড় দিয়ে আগের দিনের গুলো স্মরণ করলো, তারপর বলল, ভুলে ভুলে। যাত্রার দিন, বিকেলে যাত্রা শুরু হবে। এখন দুপুর, সবাই সব কিছু বারবার দেখে নিচ্ছিল ঠিক আছে কিনা। দুপুরের খাবার খেতে বসে ফারদিন আহমেদ বলেন, অনেক দিন পর যাচ্ছি, কোথাও ব্যস্ততার কারণে কিছুই হয়ে ওঠে না। হ্যাঁ, সেজন্যই তো তোমার আর আমার আম্মুর জন্য টিপ অ্যারেঞ্জ করেছি। আঁখি বেগম প্রকোচকে বলেন। আমাদের জন্য মানে? ফারাজ
মিটমিট করে হাসছে। ফায়াদ ফারাজের দিকে তাকিয়ে সেও হাসতে হাসতে বলল, তোমার আর বাবার কোয়ালিটি টাইম গ্রেট হয়ে যাবে তাই। আকিব এখন ভ্রু আরও কুঁচকে গেল। সে বোঝার চেষ্টা করছে। রাফিয়া তা বুঝতে পেরে বলল, আরে ফুপি, হানিমুন। আকি বেগম চোখ বড় বড় করে তাকালেন, বলেন, বদমাস ছেলে। সকলে হেসে দিল। ফারদিন আহমেদও হাসছেন। আকি বেগম তা দেখে বললেন, লজ্জা নাই? আবার ছেলেদের এসব কথা শুনে হাসছো? ফারদিন আহমেদ বললেন, লজ্জা থাকিলে তো আর কিছু না। আর বলতে পারলেন না স্ত্রীর চোখ রাঙানিতে। অপরাজিতাদের আনতে যাবে কি? আমি। আচ্ছা, আমরা ফারাজের সাথে বাসের ওখানে চলে যাব, তুই তাদের নিয়ে আসিস। যাত্রার সময় কাছাকাছি চলে এসেছে। ফায়াদ গিয়েছে অপরাজিতাদের আনতে। ফারাজরাও বের হয়েছে। আকি বেগম তালা মারলেন বাসাতে। আজ ফ্যামিলি গাড়ি ভাড়া করা হয়েছে। তারা বাসে উঠলে গাড়ি নিয়ে আসবে কে, তাই নিজেদের গাড়ি নেয়নি। গাড়িতে ওঠার সময় নীতি অপেক্ষা করলো লাস্টে উঠবে, তাই সে ঠাসাঠাসি করে উঠবে না। শেষের দিকে সিট বাকি। পিছনে রিজু আর নীতি বসলো। ফারাজ উঠতে গিয়ে দেখলো গাড়ি ভরে গিয়েছে। সে এতক্ষণ লাগেজগুলো রাখছিল। শেষে একটা সিট আছে নীতি আর রিজুর পাশে। নীতিকে দেখে ফারাজের মনে লাড্ডু ফোটা শুরু করলো। সে গাড়ির দরজা খুললো, রিজুকে বের করে নিজে বসলো মাঝখানে। তা দেখে নীতি কিছুক্ষণ তাকিয়েছিল। সাইডেই বসতে পারতো, যাজ্ঞা যা খুশি করুক, তাতে নীতির কি। ফারাজ বেশ জায়গা নিয়ে বসেছে। নীতি প্রথমে পাত্তা না দিলেও গাড়ি চলার পর বুঝলো ফারাজ আসলেই অনেক জায়গা নিয়ে বসেছে। নীতি ফারাজকে ডেকে আস্তে করে বলল, অনুভূতি বলা বারণ, লেখা তো যেতেই পারে। ফারাজও ফিসফিস করে বলল, আপনি সরে যাওয়া বন্ধ করেন, তাহলে আর জায়গা নিয়ে বসবো না। ফারাজ বসার পর নীতি সরে গিয়েছিল। তারই শোধ নিল ফারাজ। ফারাজ এবার ঠিকঠাক হয়ে বসলো। নীতিও আর চাপলো না, তবে মনে মনে বকলো ফারাজকে। সকলে নানা কথা বলছে। রাফিয়া তো একেবারে সামনে বসে পটর পটর করতেই আছে। বাসে এসে জড়ো হলো সবাই। সকলে মিলে বাসে বসলো। বড়রা সামনের দিকে বসেছে। ফায়াদ আর অপরাজিতা শেষের দিকে বসেছে একসাথে। নীতি বাসেও যখন আস্তে ধীরে উঠল তখন দুটো সিট খালি ছিল। এক হচ্ছে রাফিয়ার পাশে, যেটা ফায়াদ আর অপরাজিতা ওই পাশে। আরেক হচ্ছে ফায়াদের এক সিট সামনে ফারাজের সাথে। নীতি চাইলো রাফিয়ার সাথে বসতে। রাফিয়াকে বলো, রাফিয়া, আমি তোমার সাথে বসি? রাফিয়া হ্যাঁ বলতে নিল, কিন্তু ফায়াদের দিকে চোখ যেতেই দেখলো ফায়াদ ইশারায় না বলতে বলছে। রাফিয়া অন্যদিকে তাকিয়ে আছে দেখে নীতিও সেই দিকে তাকালো। দেখলো ফায়াদ অপরাজিতাকে কিছু বলছে। নীতি আবার জিজ্ঞেস করলো, রাফিয়া? হ্যাঁ, নায়া নায়া। রাফিয়ার হকচকিয়ে যাওয়া নীতি বলল, কি হয়েছে? রাফিয়া নিজেকে সামলে বলল, আমার একটু রিল্যাক্সে যাওয়া চাই, বাসে মাথা ঘোরায়, তাই আমি দুটো সিট নিয়ে শুয়ে শুয়ে যেতে চাচ্ছি। তুমি মাইন্ড করবা না তো? না না, সমস্যা নেই। নীতি বাধ্য হয়ে গিয়ে ফারাজের পাশে বসলো। ফারাজ নীতিকে বসতে দেখে বলল, আমার সাথে আগে বসলে কি গায়ে ঠোসা পড়তো? নীতি মেকি হেসে বলল, আমার পড়তো না, তবে আপনার পড়াতেই পারে। রাফিয়া নীতিকে সে কথা বলায় তার পিছনের সিটে বসা রিজু তাকে জিজ্ঞেস করলো, তোর কবে থেকে বাসে বসলে মাথা ঘোরায়? রাফিয়া হেসে বলল, আজকে থেকে। রিজুর পাশে সামির বসেছিল। সে বলল, তোমার বোন নাটকও পারে। রিজু আর সামি রীতিমধ্যে ভালো বন্ধু হয়ে উঠেছে। একই ব্যাচ, তার উপর বেয়ায়ও বটে। রিজু সামিরের কথা শুনে বলল, তা ভালো পারে। ফারিয়া সামনে থেকে বলল,
আমি কিন্তু শুনেছি। বাস চলতে শুরু করলো। তারা যাচ্ছে কক্সবাজার। 5 দিনের ট্রিপ অ্যারেঞ্জ করেছে ফারাজ। সারা বছরের ব্যস্ততা থেকে 5 দিন সকলে যাতে মন খুলে আনন্দ করে সেই ব্যবস্থা করেছে সে। হয়তো সেও মন খুলে কিছু বিষয়ে এই 5 দিনের মধ্যে উপলব্ধি করবে এবং বিশেষ একজনকে উপলব্ধি করাবে। ফারাজ ভাবনায় ডুবে আছে। বাস চলেছে অনেকটা সময় ধরে। বিকেলটা কেটে আকাশ সন্ধ্যার আভাস দিচ্ছে। অনেকক্ষণ চুপচাপ থাকার পরে নীতি গলা খাকানি দিল। ফারাজ ভাবনা থেকে বের হয়ে নীতি দিকে তাকালো। নীতি আস্তে করে জিজ্ঞেস করলো। ওনার কথা ভাবছেন? ফারাজ বুঝতে না পেরে বলল, কার? না মাহিয়া আপু। ফারাজ তাকিয়ে রইল নীতির দিকে, কিছু বলছে না। নীতি এইদিকে ওইদিকে তাকিয়ে বলল, না মানে তার থেকেও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন কিনা তা জিজ্ঞাসা করলাম। ফারাজ এবার দৃষ্টি সরিয়ে বলল, না, তার সাথে ঘোরা হয়নি, সময়টা পাইনি। পড়াশোনা বিজনেস শিখতে ব্যস্ত ছিলাম। তারপর তো নীতি বুঝলো সে ভুল টপিক উঠিয়ে ফেলেছে। সে ভেবেছিল ফারাজ মধুর স্মৃতিচারণ করছে। নীতি অপরাধী কণ্ঠে বলল, সরি, আমি বুঝিনি। ফারাজ হেসে দিল, বলল, ইটস ওকে। নীতির বুকে চিনচিন ব্যথা করছে। সে আবারও কষ্ট দিল ফারাজকে। নিজেও ওরও খারাপ লাগছে। নীতি এইদিক ওইদিক তাকাচ্ছে বারবার, নিজেকে ফারাজের থেকে আড়াল করার বৃথা চেষ্টা। তার মনে হচ্ছে সে বাংলাদেশে এসে ভুল করেছে। এখানে এসে সে দুর্বল হয়ে যাচ্ছে। তার কান্না পাচ্ছে। ফারাজ নীতিকে দেখছে। নীতিকে এমন হাঁসফাঁস করতে দেখে ফারাজ আলতো করে নীতির হাতে হাত রাখলো। নীতি তাকাতেই ফারাজ নীতিকে ধীর স্বরে বলল, নীতি, ইটস ফাইন, আই অ্যাম ওকে। নীতি হাতের দিকে তাকিয়ে রইল। ফারাজ এবার আর হাত সরালো না। সে নীতিকে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। ধরনীর বুকে সন্ধ্যা করিয়ে রাত নামলো। বাস চলছে দ্রুত গতিতে। সকলে এটা ওটা ব্যস্ত। ফাদ, অপরাজিতার মা বাবারা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। রিজু, সামির দুজনে কলেজ লাইফ নিয়ে কথা বলছে। রাফিয়া তো 2 সিট পেয়ে আরামসে বসে মুভি দেখছে ফোনে। ফারাজ আপাতত চোখ বন্ধ করে সিটে গায়ে এলিয়ে দিয়েছে। নীতি একটা গল্পের বই পড়ছে। বইটা তাকে ফারাজি দিয়েছে আপাতত সময় কাটিয়ে পড়ার জন্য। আর এদিকে অপরাজিতা ফাহাদের সাথে গাল ফুলিয়ে বসে আছে। ফাহাদ তাকে কতবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে মানতে নারাজ। তখন ফাহাদ রাফিয়াকে মিথ্যা কেন বলালো সেটা অপরাজিতা জানতে চাচ্ছে, কিন্তু ফাহাদ এক্ষুনি কিছু বলতে চায় না। তাই সে কথা ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু মেয়েটা গাল ফুলিয়ে তার সাথে কোনো কথাই বলছে না। এই পর্যায়ে গিয়ে ফাহাদ পরাজয় স্বীকার করে বলল, আচ্ছা শোনো, বলছে। অপরাজিতা তাড়াতাড়ি ফায়াদের দিকে ঘুরে উৎসুক চোখে তাকালো জানার জন্য। ফায়াদ শ্বাস ফেলে বলল, আমি চাই ফরাজ আর নীতি একসাথে হোক, তাই। অপরাজিতা অবাক হলো, সাথে খুশিও হলো। ফারাজের কথা বলেছে ফায়াদ তাকে, সেও চায় ফারাজ এগিয়ে যাক, কিন্তু এটা তার কাছে লুকোনোর কি আছে? সে জিজ্ঞেস করলো, তো এটা আমাকে বললে কি হতো? ফায়াদ শান্ত দৃষ্টিতে বলল, কি আর হতো, তুমি ঢোল পিটিয়ে সবাইকে জানাতে। অপরাজিতা খুশিতে বাকবাকুম হয়ে বলল, তা তো এখনো জানাবো, পাপা মামনি শুনে খুশি হবে। বলে সে দাঁড়িয়ে যেতে নিলে ফায়াদ তাকে হাত ধরে বসালো, বলল, এজন্যই বলিনি, একে তো নাচনে বড়ি, তার উপর ঢোলের বাড়ি, এর এখনো মিউচুয়াল পর্যায়ে যায়নি। সব ঠিক হোক আগে, তারপর। অপরাজিতা গাল ফুলিয়ে সিটে বসে রইল। ফায়াদ তাকে নাচুনি বুড়ি বলল। অপরাজিতাকে গাল ফোলাতে দেখে ফায়াদ বলল, ভুল বলেছে, তুমি নাচো না? আমি তো জানতাম তুমি নৃত্য জানো। অপরাজিতা তীক্ষ্ণ চোখে তাকালো, বলল, হয়েছে হয়েছে বলে জানালার বাহিরে তাকালো। ফায়াজ অপরাজিতার কোমর চেপে নিজের কাছে নিয়ে আসলো। সবাই নিজেদের সাথে ব্যস্ত, তাই কেউ খেয়াল দিচ্ছে না। অপরাজিতা ফায়াদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ফিসফিস করে বলল, কি আছো?
আপনাকে আমি ভদ্র ভাবতাম, আপনি ভরা বাসে কি শুরু করলেন? ফায়াদও অপরাজিতার মতো করে বলল, তুমি আমার বউ, তাই আজ আবার কিছুই নেই। তুমি আমাকে ভদ্র না, নিরাশ ভাবতে। বউয়ের কাছ থেকে এত বড় অপরাধ আমি নিতে পারি না। আর ভরা বাসে কেউ খেয়াল দিচ্ছে না, তাই তুমি ওসব চিন্তা না করে আসল কথায় আসো।